বন্যা মোকাবিলা করতে নয়া উদ্যোগ রাজ্যের। কি করা হচ্ছে? বন্যা ঠেকাতে নদীতে খনন করা হবে, আর অন্যদিকে আবার জোড়া কৌশল। আমরা বলছি কেন বলছি, কারণ আয় বাড়বে রাজ্যের, আয় বাড়াতে জোড়া কৌশল রাজ্যের। নদীতে ড্রেজিং করার জন্য টেন্ডার পাস করা হবে এবং নদীর বালি ও মাটি বিক্রি করবে ঠিকাদার। অর্থাৎ বন্যা মোকাবিলায় এবার নয়া উদ্যোগ রাজ্যের। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, তোমার থেকে প্রথমেই একটু বোঝার চেষ্টা করব, এই যে নয়া উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা জোড়া কৌশল বলছি, সেক্ষেত্রে রাজ্যের কি কি সুবিধা হচ্ছে? পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য, তার ভৌগোলিক অবস্থান এমনই যে প্রত্যেক বছর একটা বড় অংশকে বন্যা কবলিত হতে হয়। উত্তরের ক্ষেত্রে অভিযোগ করা হয় যে প্রতিবেশী দেশ, সেখান থেকে জল এসে প্রবেশ করে ডুয়ার্স সহ একটা বড় জায়গাতে। আবার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ডিভিসির বিরুদ্ধেও রাজ্য সরকারের তরফ থেকে পরিকল্পনা মাফিক জল না ছাড়া জল নিয়ন্ত্রণ করার অভিযোগ তারা তোলেন। এর পাশাপাশি বিভিন্ন সময় এই বন্যার কারণ দেখতে পাওয়া গিয়েছে যে যদি যথাযথভাবে নদী, খাল, বিল এগুলোকে ড্রেজিং করতে পারা যায়, তাহলে এই জল ধারণ ক্ষমতা তাদেরকে বৃদ্ধি পাবে, তাহলে বন্যা নিয়ন্ত্রণ করাটা অনেকটা সুবিধা হবে। আবার বহু ক্ষেত্রে ড্রেজিং করতে গিয়ে অসুবিধা কি, এক হচ্ছে বিপুল অর্থ খরচ, দ্বিতীয়ত হচ্ছে একবার ড্রেজিং করা হলো পরবর্তী সময় ফের পলি জমে যাওয়ার একটা আশঙ্কা, ফলে নিয়মিত কাজটা চালাতে হবে। নিয়মিত কাজ চালাতে গেলে প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন। আবার এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যথাযথভাবে ড্রেজিং এর যে খরচ বা অর্থ বহন করে না বা টাকা দেয় না, অভিযোগও বারবার ধরে থাকে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেচ দপ্তরের তরফ থেকে যে উদ্যোগ গ্রহণ করা হলো, আজকে জেলা শাসকদের সঙ্গে বৈঠকও করা হয়েছে। এবার থেকে জেলা শাসকরাই তার নির্দিষ্ট জেলার মধ্যে থাকা নদী, খাল, বিল সেগুলোকে তারা ড্রেজিং করাতে পারবেন, টেন্ডার তারা করবেন। প্রয়োজনে এই নদীর বা বড় খালের পার্শ্ববর্তী যে জায়গাগুলি রয়েছে, পঞ্চায়েত সমিতি বা পুরো এলাকা যারা রয়েছেন, জেলা পরিষদের যে সাহায্য নিয়ে, সেই সাহায্য নিয়েও করা হবে। এক্ষেত্রে দাঁড়িয়ে যারা ড্রেজিং করবেন তাদেরকে কোনো অর্থ রাজ্য সরকার দেবে না, তারা নিজেরাই যে রাজস্ব বরঞ্চ রাজ্য সরকারকে দেবে, এবং যারা সব থেকে বেশি রাজস্ব রাজ্য সরকারকে দিতে পারবে তাদেরকে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে বাছাই করে নিয়ে কাজ করানো হবে। ফলে একদিকে এখান থেকে রাজ্য সরকার আয় করবে, আর অন্যদিকে ড্রেজিং করতে পারলে নদীর বা খালের বা বিলের যে ধারণ ক্ষমতা অনেকটা বৃদ্ধি পাবে। ফলে বর্ষাকালে বা যে সমস্ত কারণে বন্যার ঘটনা ঘটে, সেই সময় থেকে অনেকটাই ঠেকাতে পারা যাবে। ফলে এই কৌশল নিয়ে রাজ্য সরকার এগোচ্ছে। তাতে তারা মনে করছেন প্রাথমিক পর্যায়ের ক্ষেত্রে 28টি এরকম বাছাই করে 112 কোটি টাকা মতো তারা আয় করতে পারছেন। এটা যদি সম্পূর্ণভাবে গোটা প্রক্রিয়া জুড়ে হয়, তাহলে রাজ্যের তরফ থেকে প্রতি বছরে 600 বা তার বেশি কোটি টাকা তারা আয় করতে পারবেন। ফলে এই কৌশল নিয়ে এগোনোর কাজ শুরু করছে রাজ্য সরকার, এবং আজকে সেই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে রাজ্যের তরফ থেকে। বেশ, আমরা এতদিন বাজেটের টাকা ধরে টেন্ডার করতাম যে ইছামতি কাটবো এইভাবে, চন্ডিয়া নদী কাটবো এইভাবে, কেলেঘাই নদী কাটবো এইভাবে। কিভাবে হতো? টাকা বরাদ্দ, এত কিলোমিটার ড্রেজিং করব, এক্সকাভেশন করব, এত টাকা, বলি জমবে, বালি জমবে, রিভার বেড উঁচু হবে, নদীর জল ফুলে উঠবে। আমাদের যে প্রতি বছরের ড্রেজিং ড্রেজিং ড্রেজিং, ইট নিডস মানি। তখন এই নো কস্ট এফেক্ট কি হলো? কত কিলোমিটার পলি কাটা হবে, মাটি কাটা হবে, ফাইনেস্ট স্যান্ড, যেটা কমার্শিয়াল স্যান্ডের মধ্যে আসবে না। আমাদেরটা কি? মাটি, পলির সংমিশ্রণ, মাটি, ফাইনেস্ট বালি, যেগুলো কমার্শিয়াল স্যান্ডে লাগে না। আমরা বিড করব অ্যাজ পার ডাইরেকশন অ্যান্ড ফর্মুলেশন অফ WBMDDTCL। ভুয়ো কাস্ট সার্টিফিকেট তৈরিতে সোর্সের মধ্যেই কি ভূত? প্রশ্নটা জোরালো হলো, কারণ অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরে তাদেরই ইন্সপেক্টর র্যাঙ্কের 2 অফিসারকে শো কজ করেছে, তাদের পাঠানো হয়েছে ছুটিতে, আর দুজনের বিরুদ্ধেই শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। ভুয়ো কাস্ট সার্টিফিকেট, এই সার্টিফিকেটে কেউ শিক্ষক, কেউ পুলিশ, কেউ গবেষণা করছেন, কেউ ডাক্তারি পড়ছেন। এর পেছনে কি সর্ষের মধ্যেই ভূত? ভুয়ো কাস্ট সার্টিফিকেট তৈরির অভিযোগে 2 জন ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসারকে শোকজ করেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। তাদের ছুটিতে পাঠানো হয়েছে। 2 অফিসারের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। এই 2 অফিসারের একজন ব্যারাকপুরে কর্মরত, আরেকজন খড়গপুরে। জানা গিয়েছে 2 জনের বিরুদ্ধে ভুয়ো কাস্ট সার্টিফিকেট তৈরির প্রমাণ পেয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। তাদের সন্দেহের তালিকায় রয়েছেন আরও বেশ কয়েকজন অফিসার।
ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কেউ করছেন গবেষণা, কেউ পড়ছেন আইন নিয়ে। এ নিয়ে অভিযোগ পেতেই সংশ্লিষ্ট বিভাগ থেকে রিপোর্ট চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তথ্য খতিয়ে দেখে তারা 16 জনকে চিহ্নিত করেছে। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই পদক্ষেপ করল অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। অভিযুক্ত 16 জনের কাস্ট সার্টিফিকেট যাচাই করতে বলা হয়েছে সংশ্লিষ্ট মহকুমা শাসকদের। তারপর তারা রিপোর্ট দেবেন অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে। এ নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাস জানিয়েছেন, ভর্তি নিয়ে যাতে দুর্নীতির অভিযোগ না ওঠে তা নিয়ে সতর্ক কলকাতা বিশ্ববিদ্যালয়। কাস্ট সার্টিফিকেট নিয়ে অভিযোগ পেতেই অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে জানানো হয়েছে, কাস্ট সার্টিফিকেটে কোনো জালিয়াতি হলে সংশ্লিষ্ট আবেদনকারীর ভর্তি বাতিল হয়ে যাবে। এই ওবিসি রোস্টার নিয়ে একটা সুপ্রিম কোর্টে একটা মামলা বিচারাধীন আছে। সেই মামলা ইতিমধ্যে আশা করছি আমরা জট খুলে যাবে। তখন এই জাতীয় কোনো যদি কোনো অভিযোগ আসে কেস টু কেস ধরে স্পেসিফিক্যালি আমরা সেটা বিচার করব এবং জেনারেলি কোনো পলিসি নেওয়া যায় কিনা এই মামলার পরেই যদি মহামান্য সুপ্রিম কোর্টে কোনো নির্দেশিকা থাকে সেটা আমরা অনুধাবন করার চেষ্টা করব। কাস্ট সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে ইতিমধ্যে 2 অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ করেছে নবান্ন। আর এবার কাস্ট সার্টিফিকেট জালিয়াতির অভিযোগ নিয়ে নবান্নের নজরে কলকাতা বিশ্ববিদ্যালয়। রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ সম্প্রদায়ের দপ্তর ইতিমধ্যেই এসডিওদের চিঠি পাঠিয়ে বলেছে অবিলম্বে কাস্ট সার্টিফিকেটগুলি যাচাই করে রিপোর্ট দিতে। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। গত 17 তারিখে চিনার পার্কের একটি ফ্ল্যাটে যা ঘটেছিল প্রত্যেকে মনে করেছিলেন যে আয়কর অফিসার রেড করেছে। আদতে কি তাই? না, আয়কর অফিসার পরিচয় দিয়ে আসলে চলে লুটপাট। লুটে গ্রেফতার করা হয়েছে 5 কেন্দ্রীয় বাহিনী জওয়ানকে। চিনার পার্কে প্রমোটারের ফ্ল্যাটে লুট হয় 25 ভরি গয়না আর 3 লাখ টাকা লুটের অভিযোগ। 17 মার্চের ঘটনায় বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করা হয়। 5 কেন্দ্রীয় বাহিনী জওয়ান সহ ধৃত 8 জন। আর এই লুটের ঘটনার মাস্টার মাইন্ডকে চমকে যাবেন শুনলে। প্রমোটারের দ্বিতীয় স্ত্রী হচ্ছেন মাস্টার মাইন্ড। চিনার পার্কে লুটে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। প্রথম স্ত্রীর মেয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ হয়। বন্ধু সিআইএসএফ জওয়ানের সঙ্গে তারপর এই ছক কষেন তিনি। গয়না টাকা হাতাতে লুটের ছক দ্বিতীয় স্ত্রীর। তদন্তে ক্লু পেতেই গ্রেফতার সেই মহিলা। The purpose of this raid, of this fake IT raid, was a complainant Shatma, Aarti Singh, late Vinod Kumar Singh second wife. Aarti Singh और विनीता सिंह मध्य जो संपत्तिर जोनो जो फैमिली डिस्प्यूट छिलो वही जोनो आरती सिंह और आरती सिंह रिलेटिव्स ने ACISF इंस्पेक्टर संगे যোগাযোগ করলাম और একটা ডিল করেছিল। এখানে একটা রেড করে যে সামানটা নিয়ে যাবে, যে ক্যাশ উনারা এই অফার ছিল অ্যারাউন্ড লাইক যে ক্যাশ ওখান থেকে পেয়ে যাবে উনারা 50-50 ডিভাইড করে নিয়ে নেবে বলে একটা ডিল করেছে। তো ও ডিলের জন্য উনারা এই ফেক রেটটা অর্গানাইজ করে এখান থেকে এটা কন্ডাক্ট করে। তো বাকি এই সবই অ্যাকিউজড এখন সিআইএসএফ পার্সোনাল এখন জেসিতে আছে। আমরা টেস্ট আইডেন্টিফিকেশন পারেটা করব 28 ফিক্স করানো আছে। তো বাকি উইল রিভিল আফটার দ্য ইনভেস্টিগেশন। ঋণের ফাঁদে ফেলে কিডনির কারবার, পুলিশের জালে কিডনি পাচারের কিংপিন। 3 কিডনির কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত গুরুপদ জানায়, কিংপিন বলে দাবি করা হচ্ছে একাধিক নার্সিংহোমে কিডনি পাচার চক্র চলত। কিডনির কারবারে আগেই ধৃত সুদ ব্যবসায়ী। ধৃত গুরুপদ জানায়, কিংপিং বলে দাবি করা হচ্ছে এবং একাধিক নার্সিংহোমে চলতো এই কিডনি পাচার চক্র। আর কিডনির কারবারে আমরা জানি সেই সুদ ব্যবসায়ীকে আগেই গ্রেফতার করা হয়েছে। জঞ্জালে জেরবার হাওড়া। বেলগাছিয়ার বদলে জগাছায় আবর্জনা ফেলার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা, কিন্তু সেখানে আবর্জনা ফেলতে বাধা দিয়েছেন স্থানীয়রা। তাহলে আবর্জনা এখন ফেলা হবে কোথায়? এর উত্তর নেই। ফলে পাড়ার জঞ্জাল পাড়ার রাস্তাতেই পড়ে থাকছে। হাওড়া পুরো এলাকায় দুর্ভোগের এক শেষ। দেখুন সেই ছবি।
হাওড়ার বেলগাছিয়ায় ভাগাড়ে বিপত্তি, ডাম্পিং গ্রাউন্ডে আগুন, ধস, ভাগাড় লাগোয়া এলাকার অনেক বাড়িতে ফাটল। এই পরিস্থিতিতে বেলগাছিয়ার বদলে জগাছায় আবর্জনা ফেলার সিদ্ধান্ত নিয়েছে হাওড়া পুরসভা, কিন্তু সেখানেও সমস্যা। মঙ্গলবার জগাছার আরুপাড়ায় আবর্জনা ফেলতে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়েন পুরকর্মীরা। এলাকায় নতুন ডাম্পিং গ্রাউন্ড তৈরিতে আপত্তি স্থানীয়দের, এ নিয়ে চলে বিক্ষোভ। পুলিশের সঙ্গে বচসায় জড়ান স্থানীয়রা। ভাগাড়ের যে সমস্ত মানুষ বিপর্যস্ত হয়েছে তাদেরকে নিয়ে এসে এখানে রাখুক, কিন্তু তাদের ভাগাড়ের ময়লাটা না নিয়ে এসে রাখুক। তাদের জন্য আমরা 24 ঘন্টা পরিষেবা দেবো, জল সমস্ত মানুষকে দেবো, সেই মানুষগুলোকে নিয়ে এসে রাখুক। আমরা আমাদের ভাই দাদা মা বোনেদের মতো আমরা রক্ষা করবো, কিন্তু আমরা ময়লাটাকে আমাদের এখানে ফেলবেন না। যখন ডিসিশন নিয়েছে কর্পোরেশন, তখন কর্পোরেশন চিন্তা ভাবনা করবে, এমএ ডিপার্টমেন্ট তারা ঠিক করবেন কোথায় ফেলা হবে। আমার মনে হয় মানুষের একটু কোঅপারেশন করা দরকার, উচিত। মানুষের এইভাবে বিক্ষোভ দেখানো উচিত নয়, কারণ কারো ক্ষতি করে আমরা কিছু করতে চাই না। বেলগাছিয়ার ডাম্পিং গ্রাউন্ড বন্ধ, জগাছায় আবর্জনা ফেলতে বাধা। এর জেরে ভুগছেন হাওড়া শহরের বাসিন্দারা। পাড়ায় পাড়ায় জমছে আবর্জনা। রোজকার আবর্জনা তো বাড়ির কাছে ডাস্টবিনে ফেলছেন স্থানীয়রা। একদল পুরকর্মী তা স্থানীয় ভ্যাটে ফেলছেন। এতদিন এই সব ভ্যাট থেকে আবর্জনা তুলে ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হতো, কয়েকদিন ধরে সেটা আর হচ্ছে না। ফলে হাওড়া শহরের নানা জায়গায় আবর্জনা জমছে। 3 দিন কিংবা 4 দিন হয়ে গেল ময়লা তোলা তুলি কিছু করছে না। রাস্তাঘাট পুরো জাম হয়ে যাচ্ছে, মানুষকে যেতে হচ্ছে ওপর দিয়ে, গাড়িও কোনো এমার্জেন্সি গাড়ি গেলে ময়লার ওপর দিয়ে যেতে হচ্ছে। বলে কাউকে বলে কোনো কাজ হয় না। ওই আসে গাড়ি আসে, কখন নিয়ে যায় কখন নিয়ে যায় না। একদিন নিয়ে যায় তো 5 দিন পড়ে থাকে। হাওড়া শহরে 55টি ওয়ার্ড, 7 এবং 8 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড। বাকি 53 ওয়ার্ডেই জমেছে আবর্জনা। হাওড়া শহরের সব ভ্যাটে আবর্জনা উপচে পড়ছে। স্থানীয়দের প্রশ্ন, এভাবে আর কতদিন চলবে? আমাদের 650 মেট্রিক টন হাওড়াতে গার্বেজ প্রোডাকশন হয়, তাহলে একদিন যদি গার্বেজ প্রোডাক্ট ক্লিয়ারেন্স না হয় তাহলে মানে 650 মেট্রিক টন আপনার জমে যায়। আজকে আমাদের প্ল্যানিং ছিল ক্লিয়ারেন্স করা, কিন্তু আনফরচুনেটলি গাড়িগুলো তারা ক্লিয়ার করতে পারেনি। তারা অলরেডি এখন যাচ্ছে কলকাতার সাথে কথা বলে, সেখানে গাড়িগুলো যাচ্ছে। আমরা আশা করছি আজকালের মধ্যে আমরা যেভাবে আবার যে আমরা হাওড়ার যে ভ্যাটের এই যে উপচে পড়ছে এই ভ্যাটগুলো, এগুলো আর এরকম থাকবে না। হাওড়া থেকে রাজু ভূঁইয়া ও দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।